সামনের দিনে কি আমার জন্য অপেক্ষা করছে তা না জেনেই একজন বেকার ছেলের হাত ধরে চলে আসলাম আমি তার সঙ্গে। আমার প্রতি তার এত ভালোবাসা, এত যত্ন, এত কেয়ারিং দেখে। যদিও বা আমি তার আগে আমার বাসার সকলকেই রাজি করানোর চেষ্টা করেছিলাম যে আমি তাকে অনেক বেশি ভালোবাসি, তার চেয়েও যেটা বড় কথা, সে আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে, সঙ্গে আমাকে অনেক রেসপেক্ট করে। কিন্তু আমার বাসার সকলেই এটা মানতে নারাজ। তারা আমাদের সম্পর্কটা কোনোভাবেই মেনে নিচ্ছিল না। আমার ফ্যামিলির লোক চাইছিল যে আমাকে একজন বড়লোক ফ্যামিলিতে বিয়ে দিতে, আর তার বয়স যদি 40ও হয় তবুও আমাকে বিয়ে দেবে যাদের অর্থবিত্ত সম্পত্তি রয়েছে। কারণ তাদের ধারণা হচ্ছে অর্থবিত্ত সম্পত্তি যাদের রয়েছে তারাই একমাত্র সুখী, আর টাকা ছাড়া সংসার জীবনে সুখ অর্জন করা যায় না। তাই আমি বাধ্য হয়ে ডিসিশন নিলাম যে আমি এসব কিছুই নয়, আমি আমার পছন্দের লোককেই বিয়ে করব। আর আমি একজন ম্যাচিউর মেয়ে, আমি একজন অ্যাডাল্ট পারসন, আর আমার সারা জীবনের ভালো মন্দ ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং যোগ্যতা আমার রয়েছে। তারপর আমরা দুজনে ডিসিশন নিলাম যে আমরা বিয়ে করব। বিয়ে করার পর তার ফ্যামিলি থেকেও আমাদের মেনে নেয়নি, কারণ সে বেকার ছিল। তাই আমরা বাধ্য হয়ে ঢাকায় চলে গেলাম। আর ঢাকায় গিয়ে একটা ছোট্ট বাসা ভাড়া নিলাম। ছোট বাসা বললেও ভুল হবে, আমরা একটা সাবলেট রুম নিলাম। কয়েকদিনের ভিতরেই সে ছোট্ট একটা চাকরি পেলো, আর সামান্য বেতন। সেই টাকা দিয়ে বাসা ভাড়া প্লাস খাওয়া দাওয়া করতেই আমাদের চলে যেত। কোনো মাসের বেতন উঠতে উঠতেই আমাদের খাওয়ার চাল ডাল থেকে অনেক কিছুই ফুরিয়ে যেত। তবু অনেক কষ্ট করে ম্যানেজ করতাম সবকিছু। এভাবে বেশ কয়েক মাস যাওয়ার পর হঠাৎ করে তার জবটাও চলে গেল। এখন তো আমাদের মাথায় আকাশ ভাঙার সমান। ঘরে কোনো বাজার নেই, সে আমার সামনে আসতে পারছে না লজ্জায়, আমাকে কি বলবে তাই। আমার মাথায়ও কিছু আসছে না, কেউ কাউকে হেল্প করবে না, কারণ এটা হচ্ছে ঢাকা শহর। তারপর আমি অনেক সংকোচে আমার মাকে ফোন করি আর বলি যে মা, আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে? তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। তখন আমার মা বলে, তুই কিভাবে ফেরত দিবি? তুই তো না খেয়ে রয়েছিস। আর শোন, তুই আমাকে টাকার জন্য কখনো ফোন দিবি না, কারণ তুই আমার কোনো কথা শুনিসনি। তোকে বলছিলাম না যে টাকাই সব কিছু? টাকা না থাকলে এই ভালোবাসা জানলা দিয়ে পালাবে। তুই তো আমার কোনো কথাই শুনলি না, এখন বোঝ কেমনটা লাগে। তখন আমি আর কোনো কথা না বাড়িয়ে আমি ফোনটা রেখে দিলাম। দেখছি আমার স্বামীর চোখ থেকে পানি পড়ছে, সঙ্গে আমারও। সেই দিন আমরা অনেক বেশি কান্না করেছিলাম দুইজন। তারপর আমার স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, দেখবে আমাদের একদিন সব কিছু হবে, তুমি কোনো কিছু চিন্তা করো না। সে আমাকে সান্ত্বনা দিয়ে বাইরে চলে গেল। আজকে ঈদ, তবুও আমাদের বাসায় কোনো কিছুই রান্না হয়নি। তারপর আমার স্বামী বাইরে যেয়ে কয়েক ঘন্টা রিক্সা চালিয়ে আমাদের প্রয়োজনীয় চাল ডাল এবং সঙ্গে 2টা ডিমও নিয়ে আসলো। তারপর ঈদের দিন রাত্রে আমরা তাই রান্না করে খেলাম। খেয়ে দেখি আমার স্বামীর হাতে কড়া পড়ে গেছে। সে কখনোই এসব কাজ করেনি, তবুও কোনো উপায় না থেকে সে এখন এই পেশাকেই বেছে নিল। কয়েক মাস এভাবে রিক্সা চালানোর পর সে আলহামদুলিল্লাহ একটা রিক্সা নিজেই কিনলো। তারপর সেই রিক্সাটা অন্য একজনকে ভাড়া দিয়ে সে এখন কাঁচা শাকসবজি এসবের ব্যবসা করে। আলহামদুলিল্লাহ এভাবেই দিনকাল চলছিল। সে আমাকে একদিন রাত্রে বলছিল, তুমি লেখাপড়াটা আবার শুরু করো। আমি শুরু করতে না চাইলেও তার জোরাজুরিতে আবার লেখাপড়াটা আমি স্টার্ট করলাম। আমাদের সুখে দুঃখে সাজানো এই ছোট্ট সংসারটা এভাবেই চলতে লাগলো। বছরখানেক যেতে না যেতে আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি পেলাম, সঙ্গে আমার স্বামীর ভ্যারাইটিস অনেক বড় একটা ব্যবসাও চালু হলো। আলহামদুলিল্লাহ বিবাহিত জীবনে 3 বছর যেতে না যেতেই আমরা সংসার জীবনে সাকসেস কাপল। সবকিছু সম্ভব হয়েছে আস্থা, বিশ্বাস এবং কঠোর অধ্যবসায়ের কারণে। এখন আমার ফ্যামিলি এবং তার ফ্যামিলি থেকে মাঝে মাঝে অনেকেই কল দেয় এবং আমাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করে, সঙ্গে তাদের ভুলও বুঝতে পারে তারা। কিন্তু কেন জানি না, তারা আমার আপনজন হওয়া সত্ত্বেও আমার কেমন সংকোচ লাগে, কারণ তারা আমার দুর্দিনে দুঃখের সময় পাশে ছিল না। এখন সুখের সময় কিভাবে তাদের আপন করে নেই? তবুও এখন সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমার স্বামীকে নিয়ে অনেক বেশি ভালো আছি। আর এই গল্পটি একজন আপুর লাইফ থেকে নেওয়া। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।